প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, আমরা আজকে একটি ইতিহাসের নতুন বিষয়ে আলোচনা করব, নতুন অধ্যায় আলোচনা করব। অধ্যায়টি হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় স্কুল পাঠ্য বইয়ের। সে দ্বিতীয় অধ্যায়ের নাম হলো ঊনবিংশ বিংশ শতকের ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। অর্থাৎ ঊনবিংশ বিংশ শতকের সময়কালে কিভাবে সাম্রাজ্য আর উপনিবেশের প্রসার ঘটছে তার একটা সার্বিক আলোচনা এবং সময়কালের রূপরেখাতে আমরা ধরার চেষ্টা করব। তার আগে আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হলো উপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ কী। প্রথমে আমরা যে আলোচনাটি করব সেটি হলো, তোমরা জানো যেই সময় আমরা ঊনবিংশ শতক ও বিংশ শতকের যে অংশগুলি আমরা পড়ব তার ঠিক আগেই, অর্থাৎ নবজাগরণের পরবর্তীকাল, যখন নতুন নতুন অঞ্চল, নতুন নতুন মহাদেশ আবিষ্কার হচ্ছে, নতুন নতুন সামুদ্রিক অভিযান হচ্ছে, সেই সময়কালে যখন একের পর এক দেশ আবিষ্কার হচ্ছে এবং সামরিক শক্তি বা অর্থ সম্পদ বা মুনাফা অর্জনের লক্ষ্যে যখন একটি শক্তিশালী দেশ অপেক্ষাকৃত দুর্বল কোনো রাষ্ট্রের উপর নিজেদের নিয়ন্ত্রণ আধিপত্য প্রতিষ্ঠা করছে, তখন শক্তিশালী দেশটিকে আমরা বলবো সাম্রাজ্যবাদী রাষ্ট্র, আর অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রটিকে শক্তিশালী রাষ্ট্রের উপনিবেশ বলে আমরা গণ্য করব। আমরা একটু ধারণা, এটা একটা ধারণা জানলাম। তো আমরা যদি একটু সংজ্ঞা বোঝার চেষ্টা করি, সেভাবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের কোনো সংজ্ঞা পণ্ডিতরা সঠিক একটি সার্বিক ধারণা সংজ্ঞা এখন হয়নি। বিভিন্ন পণ্ডিত বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তার মধ্যে আমরা যদি একটু উপনিবেশবাদ বলতে কি বোঝাই এবং সাম্রাজ্যবাদ বলতে কি বোঝাই যদি আলোচনা করি, প্রথমেই জানবো সাম্রাজ্যবাদ কি। সাম্রাজ্যবাদী শব্দটি আসছে ইম্পেরিয়াম নামক একটি লাতিন শব্দ থেকে আসছে, যার সেখান থেকেই ইম্পেরিয়ালিজম ও সাম্রাজ্যবাদ। সে বিষয়ে মর্গ্যানথাউ নামক একজন পণ্ডিত বলছেন, কোনো রাষ্ট্রের নিজস্ব রাষ্ট্রের সীমানার বাইরে অন্য রাষ্ট্রের ওপর ক্ষমতা বিস্তারের নীতিকে সাম্রাজ্যবাদ বলে। অর্থাৎ একটি রাষ্ট্র যখন এটি ভূখণ্ড দখল এবং দখল করা ভূখণ্ডের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে, সেই নীতি, আধিপত্য প্রতিষ্ঠার নীতি হলো সাম্রাজ্যবাদ। তার ঠিক পাশেই এই ঔপনিবেশিকতাবাদ শব্দটি আছে। ঔপনিবেশিকতাবাদ শব্দটি লাতিন শব্দ কলোনিয়া থেকে আসছে। সেই কলোনিয়া থেকে কলোনি, সেখান থেকে উপনিবেশ। এবং ঔপনিবেশিকতাবাদ হলো কোনো বিদেশি জনসাধারণের ওপর দীর্ঘকাল ধরে শাসন প্রতিষ্ঠা ও তা অব্যাহত রাখার প্রচেষ্টা। অর্থাৎ এই ঔপনিবেশিকতাবাদ হলো দেশের সীমান্তের বাইরে কোনো রাষ্ট্রের বসতি স্থাপন অথবা কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ড উক্ত রাষ্ট্রের আনুগত্য প্রকাশ করে সেই ভূখণ্ডের ওপর তার সার্বিক শাসন প্রতিষ্ঠা, কন্ট্রোল করা, সেটাকেই বলছে ঔপনিবেশিকতাবাদ। এই ঔপনিবেশিকতাবাদের সাথে সাথে আস্তে আস্তে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ধারণার বিস্তার লাভ হচ্ছে। এবং ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ বিস্তারে আমরা যদি একটি পূর্বের প্রেক্ষাপট দেখি, তাহলে দেখতে পাবো বিভিন্ন শক্তিবর্গ, যেমন ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড বিভিন্ন সময় সাম্রাজ্য প্রসারের লক্ষ্যে এগিয়ে এসেছে। প্রথমের দিকে ঔপনিবেশিকতার প্রসারে স্পেন ও পর্তুগাল ছিল সবথেকে শক্তিশালী রাষ্ট্র। কারণ স্পেন আর পর্তুগাল, তোমরা দেখেছো, পর্তুগাল ও স্পেনের রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা হচ্ছে সামুদ্রিক অভিযান নির্দেশ দানের জন্য, সফল করার জন্য। হেনরি দ্য নেভিগেটর আছেন সেখানে রাজকুমার হিসাবে, তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন। ঠিক তেমনভাবে দুটি শক্তিশালী রাষ্ট্র থাকলে যেমন বিরোধ দেখা স্বাভাবিক, সেইটাই হচ্ছে তোমাদের 2.1.1 আমরা যদি অংশটা আলোচনা করি, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনা। সেখানে স্পেন আর পর্তুগাল যখন দুদিক থেকে শক্তিশালী দুটি রাষ্ট্রে পরিণত হয়েছে সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে, তখন একটি সমস্যা দেখা দিল। কে শক্তিশালী এবং কে কোন অঞ্চল আধিপত্য বিস্তার করবে সেটা নিয়ে একটা যখন সমস্যা দেখা দিল, উভয়ই গেল তখনকার ধর্মীয় গুরু বা ধর্মীয় যাজক, যিনি প্রধান, এই পোপের কাছে। পোপ ষষ্ঠ আলেকজান্ডারের কাছে তিনি যখন যাওয়া হলো, পোপ ষষ্ঠ আলেকজান্ডার একটি নির্দেশনামা প্রকাশ করলেন। সেই নির্দেশনামাকে বলছে বুলের নির্দেশনামা। তোমরা 1 নম্বরের প্রশ্নের জন্য দেখতে পারো বুলের নির্দেশনামা কত খ্রিস্টাব্দে প্রকাশ হয়। 1493 খ্রিস্টাব্দে বুলের নির্দেশনামা আসে। সেই বুলের নির্দেশনামা অনুযায়ী বলা হলো, যে মতামত দেওয়া হলো এবং দুটি অঞ্চল যখন বিভাজিত হয়ে গেল, সেখানে পর্তুগালের পছন্দ হলো না। সেখানে পর্তুগাল পরবর্তীকালে একটি সন্ধিতে আসলো উভয় দেশ। সেই সন্ধিটা হলো
টরডিসিলাসের সন্ধি 1494, সেই সন্ধি অনুযায়ী তোমরা ছবিতে দেখতে পাবে যে কিভাবে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে পর্তুগাল এবং পশ্চিম দিকে স্পেনের এলাকা বলে নির্দিষ্ট করা হলো। এবং সেখানে পরবর্তীকালে 1498 খ্রিস্টাব্দে পর্তুগালের ভাস্কো দা গামা ভারতবর্ষে আসছেন। সুতরাং পূর্ব দিকে এই পর্তুগালের অংশ বলে বিবেচিত হয়েছিল, তেমন পশ্চিম দিকে অর্থাৎ আমেরিকার দিকে স্পেনের উপনিবেশ বলে স্থির হলো। এইভাবে পর্তুগাল স্পেনের আধিপত্যের পরবর্তী ধাপে ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশ উঠে আসছে এবং বিভিন্ন অঞ্চলে তারা আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এই যে যখন অঞ্চল বিশেষে আধিপত্য প্রতিষ্ঠা করার প্রচেষ্টা এবং বিভিন্ন অঞ্চলে ঔপনিবেশিক শাসন কর্তৃত্ব বজায় রাখার যে উদ্যোগ, সেটাকেই বলছে টেরিটোরিয়াল এম্পিরিয়ালিজম বা ভৌমিক সাম্রাজ্যবাদ। অর্থাৎ অঞ্চল বিশেষে যখন দেশের বিভিন্ন অঞ্চল বা ভূখণ্ড দখলের লড়াইয়ে যখন সাম্রাজ্যবাদ অবতীর্ণ হচ্ছে, সেটাকেই বলছে ঔপনিবেশিক টেরিটোরিয়াল এম্পিরিয়ালিজম। এই টেরিটোরিয়াল ইম্পিরিয়ালিজমের যখন ঘটছে, ঠিক তখনই ইংল্যান্ড আর স্পেনের মধ্যে, ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে একটা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা দেখা দিচ্ছে যে কে শক্তিশালী। এটি যেমন ইংল্যান্ডে কেন্দ্রীভূত হচ্ছে, ইংল্যান্ডে ঘটছে, ঠিক তেমনভাবে ইংল্যান্ড ও ফ্রান্স যেই যেই অঞ্চল তার উপনিবেশ প্রতিষ্ঠা করছে সেই সব অঞ্চলে হচ্ছে, কারণ সেইগুলো তাদের কলোনি। সেইভাবে ইংল্যান্ডে যখন ইউরোপে যখন সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হচ্ছে 1756 থেকে 63, ঠিক তেমনই ভারতের মাটিতেও সেই তার ছাপ দেখা দিচ্ছে। সেই সময়কালে কর্ণাটকের যুদ্ধগুলি আরও ডিসিসিভ হচ্ছে, আরও বেশি নির্ধারক হচ্ছে। এইভাবে স্পেনের উত্তরাধিকারী যুদ্ধ, অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ, সপ্তবার্ষিকব্যাপী যুদ্ধ, এই যুদ্ধগুলি ঔপনিবেশিক সাম্রাজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠা একটা গুরুত্বপূর্ণ ধাপ বলা যেতে পারে, একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট নির্মাণ করেছিল। আমরা কি বলেছি, ভৌমিক সাম্রাজ্যবাদ 1815 সময়কাল পর্যন্ত ভৌমিক সাম্রাজ্যবাদের প্রচেষ্টা দেখা দেয়। ঠিক তেমন নয়, 1783 থেকে 1825 এই সময়কালকে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ বলা হয়, কারণ ইংল্যান্ড ইউরোপের একটা প্রধান শক্তি হিসাবে এশিয়া আফ্রিকার বিভিন্ন উপনিবেশের প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমের দিকে সেভাবে আফ্রিকাতে উপনিবেশ প্রতিষ্ঠা হয়নি। প্রথম পর্বে আমরা আফ্রিকাতে কবে উপনিবেশ প্রতিষ্ঠা হলো আসবো। তার আগে যেটা মনে রাখার প্রয়োজন, সেই 1825-এর পরবর্তীকালে একটা মানুষের চিন্তা ভাবনাতে কনসেপ্টে একটা পরিবর্তন আসছে। বিভিন্ন উপনিবেশ আস্তে আস্তে হাতছাড়া হচ্ছে। স্পেনের, আমেরিকার উপনিবেশগুলি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। পর্তুগালের অধীনতা ছিন্ন করে ব্রাজিল নিজেদের স্বাধীন ঘোষণা করছে 1822। অর্থাৎ এই সময় থেকে এই কলোনিয়ালিজম, ইম্পিরিয়ালিজমের যে গ্রিপ, সেইটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। কারণ এই সময়কালে আস্তে আস্তে বিভিন্ন ইউরোপের শক্তিবর্গ নিজেদের শিল্প বিপ্লবকে, শিল্পকে আরও সুগঠিত করার দিকে লক্ষ্য দিচ্ছে। তোমরা জানো 1840, 1860, 1870 এই সময়কালগুলিতে ইংল্যান্ডের শিল্প বিপ্লব একটা বিরাট জোয়ার আসছে। ইংল্যান্ড নয়, ইউরোপের বিভিন্ন দেশে। 1870 থেকে 1914 এই সময়কালকে বলা হয় নয়া সাম্রাজ্যবাদের যুগ বা নিউ ইম্পিরিয়ালিজম, এজ অফ নিউ ইম্পিরিয়ালিজম। 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, নয়া সাম্রাজ্যবাদের সময় কোন সময়কালকে বলা হয়? 1870 থেকে 1914। 1870 কেন? সেডানের যুদ্ধের পরবর্তীকাল থেকে এই গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে। আর এর প্রেক্ষাপট কি ছিল? শিল্প বিপ্লব। নতুন উপনিবেশ চাই, নতুন কাঁচামাল আহরণের ক্ষেত্র চাই, নতুন মুনাফা অর্জনের কেন্দ্র চাই, বিক্রয়ের জায়গা চাই। সেই জায়গা থেকে শুরু হচ্ছে এবং এটাই আস্তে আস্তে প্রথম বিশ্বযুদ্ধের দিকে ট্রান্সফর্ম ঘটছে, একটা প্রথম বিশ্বযুদ্ধের দিকে রূপান্তর ঘটছে। সেখানে এই 1870 থেকে 1914 সময়কালে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপনিবেশগুলি প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ছিল, তার মধ্যে ফ্রান্স। তোমরা জানো ফরাসি ইন্দোচীন একটি অঞ্চলকে বলা হতো, সেটা হচ্ছে আনাম, কোচিন চীন, টংকিং, কম্বোডিয়া, লাওস। এই অঞ্চলগুলোকে বলা হয় ফরাসি ইন্দো চায়না। এখানে তাদের কর্তৃত্ব ছিল, এখানেও সেই সমস্যা দেখা দিচ্ছে। এখানে কাঁচামালের আরোহণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল রাবার, বিভিন্ন কাঠ, বিভিন্ন মশলা। সেই হিসাবে এই উপনিবেশগুলি ধরে রাখা তাদের কাছে চ্যালেঞ্জিং ছিল, তারা সফল হয়েছিল। ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড বিভিন্ন উপনিবেশে তাদের সফল ভেঞ্চারগুলো সফল হওয়ার পরবর্তীকালে আফ্রিকার মতো অন্ধকারাচ্ছন্ন উপনিবেশে তারা আস্তে আস্তে লক্ষ্য দিচ্ছে। কেন আফ্রিকাতে? কারণ এই সময়কাল থেকে মানুষের মধ্যে একটা কি বলবো, অর্থাৎ ধরো তোমাদের যখন তোমরা নতুন একটা কিছু কিনতে যাচ্ছ মার্কেটে, তোমাকে কিনে নিয়ে আসতেই হবে একটা মার্কেট থেকে জিনিসটা। ধরো একটা সবজি কিনতে যাচ্ছ, আনতেই হবে এই সময়, এই লকডাউনের সময়কালে। তুমি গেলে মার্কেটে ফ্রেশ সবজি ঠিকঠাক পেলে না, কোনো রকমের যা পেলে তাই নিয়ে আসতে হবে তোমাকে, তাই করছো।
ঠিক তেমনভাবে ইউরোপের শক্তিবর্গ যখন প্রথম উপনিবেশ প্রতিষ্ঠার দিকে লক্ষ্য দিচ্ছে, তারা ভালো ভালো উপনিবেশ সবাই লক্ষ্য দিচ্ছে, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, যেখানে যেটা পাওয়া যাবে সেই উপনিবেশগুলো প্রতিষ্ঠার দিকে লক্ষ্য দিচ্ছে। কেউ ভাবেনি যে আফ্রিকার মতো উপনিবেশ আমাদের ফিরে যেতে হবে, সেখানে উপনিবেশ প্রতিষ্ঠা করতে হবে। সেটা হচ্ছে 1870-এর পরবর্তীকালে, যখন এই উপনিবেশগুলো প্রত্যেকের কন্ট্রোলে চলে এসছে, নতুন জায়গা দরকার, নতুন কাঁচামাল আহরণের ক্ষেত্র দরকার, নতুন করে সেল দরকার, নতুন করে মুনাফা অর্জনের কেন্দ্র দরকার, ইনভেস্টমেন্ট দরকার। সেই জন্য আফ্রিকার দিকে সবাই ফিরে যাচ্ছে এবং আফ্রিকা মহাদেশে এই ধরনের এই সময় ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করছে। রাশিয়াও তেমন অংশ নিয়েছিল ইউরোপের বিভিন্ন অঞ্চলে, তার মধ্য এশিয়া, সাইবেরিয়া অঞ্চলে তার প্রতিষ্ঠার লক্ষ্য দেয়। পরবর্তীকালে রুশ জাপান যুদ্ধ 1904-05 খ্রিস্টাব্দে জাপানের কাছে রাশিয়ার পরাজয়ের পরবর্তীকালে রাশিয়া এই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের নীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ইতালিও তাই, ইথিওপিয়া দখলকে কেন্দ্র করে ইতালির একটা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল এবং পরবর্তীকালে ইতালি এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তুলনামূলকভাবে বেলজিয়াম, তারা শুধুমাত্র আফ্রিকার কঙ্গো অঞ্চলে উপনিবেশ বিস্তারের দিকে লক্ষ্য দিয়েছিল এবং জার্মানি অনেক লেটে তার ঔপনিবেশিক কার্যকলাপ শুরু করছে, কারণ জার্মানি অনেক বেশি তার মানে কি বলবো, বেসকে স্টেডি করার লক্ষ্য দিয়েছিল। সে শিল্প বিপ্লবকে হাতিয়ার করে অনেক বড় মাঠে নেমেছিল এবং সে লড়াইয়ে অনেক বেশি কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল, কারণ শিল্প বিপ্লবকে সফল করার পর জার্মানি এই ঔপনিবেশিকতার লড়াইয়ে আসছে। সেখানে পূর্ববর্তীকালে কাইজার উইলিয়ামের বিসমার্কের রিয়েল পলিটিক নীতি, যেখানে শুধু মানে প্র্যাকটিক্যাল চিন্তাকে বেশ করে রিয়েল পলিটিক নীতি গড়ে উঠেছিল, সেখানে ইডিওলজির কোনো জায়গা ছিল না। সে রিয়েল পলিটিক নীতি বাদ দিয়ে কাইজার দ্বিতীয় উইলিয়াম পরবর্তীকালে ওয়েল্ড পলিটিক নীতি গ্রহণ করছে, উপনিবেশ প্রতিষ্ঠার দিকে লক্ষ্য দিচ্ছে। কারণ জার্মানির শিল্প, প্রযুক্তি, সংস্কৃতি এবং সামরিক শক্তি প্রতিষ্ঠার জন্য এই নতুন বিশ্বের অনুসন্ধানটা প্রয়োজন ছিল জার্মানির। এইটা গেল ইউরোপিয়ান যে কান্ট্রি, তাদের কলোনিয়াল এক্সপেনশনের জার্নিটা কেমন ছিল। কিন্তু যদি আমরা ভারতীয় উপমহাদেশ বা এশিয়া মহাদেশের দিকে ফিরি, এশিয়া মহাদেশের প্রধান শক্তিশালী দেশ যেগুলো, শক্তিশালী কেন্দ্র, সেখানে জার্নিটা অতটা সফল ছিল না এই সমস্ত ইউরোপীয় শক্তিবর্গের কাছে। ভারতীয় উপমহাদেশে যেমন, ভারতবর্ষে যেমন বিভিন্ন প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই হচ্ছে, 2.1.3 আমরা যেটা এখন আলোচনা করছি, এশিয়া মহাদেশে ঔপনিবেশিক শাসনের প্রসার, একটা সার্বিক ধারণা এগুলোর প্রয়োজন, নাহলে আমরা কিছুই পরবর্তীকালে শর্ট কোয়েশ্চেন তৈরি করতে পারবো না। রিয়েল পলিটিক নীতি কী, ওয়ার্ল্ড পলিটিক নীতি কার, কোন সন্ধি কী হলো, সেগুলো যেমন মনে রাখা প্রয়োজন, ঠিক তেমনভাবে একটু সরলভাবে মনে রাখাও জিনিসগুলো প্রয়োজন, যে কোথায় কী হচ্ছে। সেই জায়গা থেকে বলছি যে ভারতীয় উপমহাদেশের জার্নিটা একটু অন্যরকম ছিল। ভারতীয় উপমহাদেশের প্রধান যে শক্তিবর্গ ছিল এই সময়, তাদের মধ্যে ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, ডেনমার্ক, ওলন্দাজ এরা ছিল বিখ্যাত। স্বাভাবিক, এরা যখন উপনিবেশ প্রতিষ্ঠা করছে, বিভিন্ন অঞ্চলে তাদের ঘাঁটি বা সামরিক কেন্দ্র বা বাণিজ্য কুটি প্রতিষ্ঠার দিকে লক্ষ্য দিচ্ছে। সেভাবে আমাদের 2-3টে করে কেন্দ্র মনে রাখা প্রয়োজন, যে পর্তুগিজদের বাণিজ্য কুটি কোথায় ছিল। বোম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ছিল পর্তুগিজদের বাণিজ্য কুটি। ইংরেজদের ছিল সুরাট, আগ্রা, আহমদনগর, ব্রোচ, মাদ্রাজ, কলকাতা, ইংরেজদের প্রধান বাণিজ্য কুটি। ওলন্দাজদের ছিল কোচিন, চুচুড়া, কাসিমবাজার, আর সুরাটও তাদের ছিল ওলন্দাজদের। ফরাসিদের প্রধান বাণিজ্য কুটি ছিল মুসলিপত্তনম, পন্ডিচেরি, কারিকল, মাহে আর চন্দননগর। এই কেন্দ্র থেকে তাদের বিভিন্ন সময় ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র বা লড়াইয়ের গল্পগুলি আমরা জানতে পারি এবং ঔপনিবেশিক স্থাপনের উদ্যোগ বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে দেখা দিচ্ছে। এবং এই উপনিবেশ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভারতের মাটিতে বিভিন্ন সময় তারা স্থানীয় শক্তিবর্গের সাথে যুক্ত হয়ে সরাসরি যুদ্ধেও অবতীর্ণ হচ্ছে। তোমরা জানো কর্ণাটকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যুদ্ধে কিভাবে এক পক্ষে ইংরেজ, এক পক্ষে ফরাসিরা যে স্থানীয় শক্তিবর্গকে হাতে করে একটা বিরাট যুদ্ধ তৈরি হচ্ছে, আর বিরাট যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং পরবর্তীকালেও বিভিন্ন ইংরেজদের শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ভারতের মাটিতে দেখা দিচ্ছে।
সেটা যেমন ভারতের মাটিতে দীর্ঘদিন ধরে চলছে, সেটা সেই পলাশির যুদ্ধের সময়কাল থেকেই, তার আগে থেকে, ঠিক তেমন তারা বিভিন্ন দূরবর্তী অঞ্চলগুলোকেও লক্ষ্য দিচ্ছে, কখনো বা সীমান্ত আরও বেশি করে কঠোরভাবে পাহারা দেওয়ার জন্য, অথবা বাণিজ্যিক লাভ বা বাণিজ্যিক মুনাফাকে কেন্দ্র করে। ঠিক তেমনভাবে নেপাল ছিল তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মানে একটা ভেঞ্চার বলবো, গুরুত্বপূর্ণ একটা জয়ের, গুরুত্বপূর্ণ একটা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি অঞ্চল বলা যেতে পারে, হিমালয়ের পাদদেশে অবস্থিত। কারণ এই অঞ্চলটি দখল করলে উত্তর অঞ্চলে প্রায় অনেকটি অংশ ইংরেজদের সরাসরি হাতে আসবে। সেই কাজেই ইংরেজরা যখন এগোচ্ছে, সে 1814 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন গোর্খাদের বিভিন্ন অঞ্চল দখল করছে, সরাসরি ইংরেজদের সঙ্গে গোর্খাদের বা ইংরেজদের সঙ্গে ইঙ্গ নেপাল একটা যুদ্ধের প্রেক্ষাপট শুরু হচ্ছে 1814 খ্রিস্টাব্দে। 1814 to 1816 এই সময়কালে প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ বলা হয় এই সময়কালকে। এবং 1816 খ্রিস্টাব্দে সগৌলি সন্ধি মারফত এই যুদ্ধ শেষ হচ্ছে এবং সেখানে ইংরেজরা জয় পাচ্ছে। এবং সাথে সাথে এই হিমালয় পার্বত্য অঞ্চলে হুমায়ুন, গাড়োয়াল জেলা, সিকিম, সিমলা, মুসৌরি, নৈনিতাল, আরমোড়া এই সমস্ত অঞ্চল ইংরেজদের সরাসরি কর্তৃত্বে আসছে। ঘটনা প্রসঙ্গে বলে রাখি যে আমরা কলকাতায় ধর্মতলা অঞ্চলে যে শহীদ মিনার দেখি, সেই শহীদ মিনার যার স্মৃতিতে হয়েছিল, তিনি এই ইঙ্গ নেপাল যুদ্ধের একজন বিখ্যাত মেজর জেনারেল। তিনি জয়ের পর ফিরে আসছেন এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন অঞ্চল জয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ডেভিড অক্টারলোনি তার স্মৃতির উদ্দেশ্যে 1816 খ্রিস্টাব্দে সগৌলি সন্ধির পর তিনি যখন ফিরে আসছেন, তার স্মৃতির উদ্দেশ্যে 1826 খ্রিস্টাব্দে কলকাতাতে ওই অক্টারলোনি মনুমেন্ট, যার বর্তমান নাম শহীদ মিনার, সেটি তৈরি হয়েছিল। তো স্বাভাবিকভাবে ইঙ্গ নেপাল যুদ্ধ জানলাম। ব্রহ্মদেশ বা মায়ানমার, সেটিও বাণিজ্যিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ কাঠ, মায়ানমার অঞ্চলের, রেঙ্গুন অঞ্চলের কাঠ বিখ্যাত ছিল বিভিন্ন কারণে ইংরেজদের কাছে। তারা বিভিন্ন সময় যারা আমদানি রপ্তানিতে অংশ নিচ্ছে এই অঞ্চলে। ঠিক তেমনভাবে বিভিন্ন অঞ্চল দখলকে কেন্দ্র করে ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের সূত্রপাত হচ্ছে। প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ হচ্ছে 1824 এবং 26 খ্রিস্টাব্দে এই সময়কালের মধ্যে। সেটি শেষ হচ্ছে 1826-এ। ইয়ান্দারবুর সন্ধির মাধ্যমে এটি শেষ হয় 1826 খ্রিস্টাব্দে। সেখানে ব্রিটিশ কোম্পানিকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হয় ব্রহ্মরাজকে। ব্রহ্মরাজ তখনকার ব্রহ্মদেশের যে রাজা, সেটা হচ্ছে বোদাপায়া ছিল ব্রহ্মদেশের রাজা, তাকে ক্ষতিপূরণ দিতে হয়। এবং কোম্পানি ব্রহ্মরাজের কাছ থেকে আরাকান অঞ্চলটি দখল করে এবং আসাম, কাছড়া, জয়ন্তীয়া অঞ্চলে হস্তক্ষেপ না করার পরামর্শ দেওয়া হয়। মানে ব্রহ্মরাজ বলে যে অঞ্চলে আমি হস্তক্ষেপ করবো না, এটা সরাসরি ইংরেজদের কাছে চলে। দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হচ্ছে 1852, সময়কালটা মনে রাখা প্রয়োজন। লর্ড ডালহৌসি এই সময় পেগু অঞ্চল ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। পরের তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হচ্ছে 1885-86 খ্রিস্টাব্দে। এটি ব্রহ্মদেশের অবশিষ্ট অংশ, যে অঞ্চলটি ছিল সেটি সরাসরি ইংরেজদের অধীনে চলে যাচ্ছে। এইভাবে ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক কর্তৃত্ব দখল করার প্রচেষ্টা শুধু যে ভারতে ছিল তা নয়, আশেপাশের সন্নিহিত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। তার মধ্যে ব্রহ্মদেশ ছিল বাণিজ্যিক দিক থেকে একটা সফল দখল বলা যেতে পারে। এরপরে যদি আফগানিস্তানের দিকে লক্ষ্য দিই, আফগানিস্তানে 2টি ইঙ্গ আফগান যুদ্ধ হয়। প্রথমটি হলো 1839 থেকে 42, এখানে কোনো বিশেষ সুবিধা পায়নি ইংরেজরা। পরবর্তীতে 1878 খ্রিস্টাব্দ থেকে 80, এই সময়কালে ইংরেজরা বেশ সফল হয়। এই 1879 খ্রিস্টাব্দে গন্ডামাকের সন্ধি হয় এবং আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন কেন্দ্র ইংরেজদের কর্তৃত্বে আসে। আমি আগেও বলেছি যে কখনো বাণিজ্যিক দিক থেকে, কখনো সাম্রাজ্য বা সীমান্ত সুরক্ষার দিক থেকে এই অঞ্চলগুলি দখল ইংরেজদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আফগানিস্তান দখল গুরুত্বপূর্ণ ছিল তার কারণ রাশিয়া বা রুশ আক্রমণের ভয় এই সময় তৈরি হয়েছিল। তাই বাউন্ডারি বা সীমানা হিসাবে আফগানিস্তান, তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ যে আফগানিস্তান কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই ইংরেজরা আফগানিস্তান দখলকে তাদের একটা অন্যতম সামরিক বা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা ধাপ হিসাবে, একটা অন্যতম উদ্যোগ হিসাবে নিয়েছিল। শ্রীলঙ্কা বা সিংহল বাণিজ্যিক দিক থেকে রাবার, চা উৎপাদন, এই দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল।
সেখানে অ্যামিয়েন্সের সন্ধি মারফত 1802 খ্রিস্টাব্দে সিংহল ইংল্যান্ডের অধীনে আসে এবং এখানে ব্রিটিশদের কাঁচামাল রপ্তানির একটা প্রধান দেশ হিসাবে পরিণত হয়। ঠিক তেমন দক্ষিণ পূর্ব এশিয়াতেও আমরা আগেও বলেছি ইন্দোনেশিয়া, মালয়, ইন্দোচীন, ফিলিপিন্স এই সমস্ত দেশে কখনো কখনো ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠা ছিল। ঠিক তেমনভাবে ইংল্যান্ডও চেষ্টা করে যে এই অঞ্চলগুলিতে তাদের যতটা কর্তৃত্ব বা প্রভাব প্রতিষ্ঠা করা যায় এই অঞ্চলগুলিতেও একটা ছোটোখাটো লড়াই দেখা যায়। মধ্যপ্রাচ্যে সেভাবে ইংরেজদের প্রভাব বিস্তার দেখা যায়নি, সেখানে যতটা রুশ আগ্রাসন ছিল সেটাকে প্রভাব তার প্রতিপত্তি কাটানোর জন্য ইংরেজদের একটা প্রচেষ্টা দেখা যায়। ঠিক তেমনভাবে দূর প্রাচ্যে জাপান আর চীনে বিভিন্ন প্রচেষ্টা দেখা যায়। পরের ভিডিওতে আমরা আলোচনা করবো যে কীভাবে দূর প্রাচ্যে জাপান, চীন প্রভৃতি দেশে বিভিন্ন পলিসি গ্রহণ করা হচ্ছে এবং সাম্রাজ্য বিস্তারে কী কী নীতি নেওয়া হচ্ছে ব্রিটিশদের পক্ষ থেকে। আজকে যে আমরা যে অংশটি আলোচনা করলাম তাতে উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদ কী দেখলাম, সেখানে ইংরেজদের পক্ষ থেকে এই ইংল্যান্ডের বিভিন্ন উদ্যোগ ও ইউরোপের বিভিন্ন শক্তিবর্গের উদ্যোগ দেখেছি বিভিন্ন সময়কালে, কখনো টেরিটোরিয়াল ইম্পিরিয়ালিজম, কখনো নিউ ইম্পিরিয়ালিজমের অংশ হিসাবে। তারপরে দেখলাম ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অঞ্চল দখল এবং বিভিন্ন কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কী ঘটছে সেইগুলি আমরা দেখলাম। পরের ভিডিওতে আমরা আলোচনা করব দূর প্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে কী হচ্ছে এবং এই সপ্তদশ ও অষ্টাদশ শতকে বিশ্ব ঔপনিবেশিকতাবাদের ধারণা কীভাবে আসছে এবং নতুন বিশ্বের ধারণা কীভাবে প্রতিষ্ঠা হচ্ছে। তোমরা যে কোনো পাঠ্য বই থেকে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে জায়গাগুলো একটু যদি পড়ো তাহলে তোমাদের কাছে ধারণা পরিষ্কার হবে। আমি এর সাথে সাথে ডেসক্রিপশন বক্সে যতটা পারলাম এর অ্যাটাচড যেগুলো 1 নাম্বার বা শর্ট কোয়েশ্চেন হতে পারে তোমাদের সম্ভাব্য, সেগুলো আমি দিয়ে দিলাম, তোমরা সেগুলো ডাউনলোড করে পড়তে পারো। আমি আবারও বলছি, একটা সার্বিক ধারণা প্রয়োজন। তার জন্য প্রথমেই যেটা করবে, একটা বইটার রিডিং পড়ে একটা কনসেপ্ট, একটা বেস তৈরি করো, যেটা ইন দ্য লং রান তোমাদের সকলের হেল্প হবে। পরের কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন এই চ্যাপ্টার শেষ হলে এবং শর্ট কোয়েশ্চেনও কিছু সাজেস্টিভ যতগুলো দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সকলে ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।